তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় আয়তঘন সম্বন্ধে আলোচনা করব। দেখো, এটা আরেকটা নাম আছে সমকোণী চৌপল, এবং ইংরেজিতে এটাকে কিউবয়েড বলা হয়। কেমন? তো দেখো, দুটো জিনিস আমি লিখে রেখেছি, আয়তঘন বা সমকোণী চৌপল বা কিউবয়েড। কোনটাকে বলা হয়? ঘনবস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলির দৈর্ঘ্য ও প্রস্থ একই, এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব। এটা মানেটা কি? দেখো, এটা একটা বই। ঠিক এই দিকটা দেখে কি মনে হচ্ছে? এটা আয়তকার মনে হচ্ছে না? এটা আয়তকার চিত্র। দেখো, এখানে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ। তাহলে এই সাইডটা যখন আমি দেখাচ্ছি শুধু ফ্রন্টটা, এটা একটা তল, এটা কি আয়তকার তল। তাহলে কি বলা আছে? যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার। তাহলে কটা তল আছে? দেখো, এই তল একটা, এটাও আয়তক্ষেত্রাকার। উল্টো দিকটা দেখালাম আয়তক্ষেত্রাকার। আবার এর লম্বার দিকের যে এই পোর্শনটা, এটাও একটা আয়তক্ষেত্রাকার। এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ। এর উল্টো দিকটা, এটাও আয়তক্ষেত্রাকার, দৈর্ঘ্য এবং এটা প্রস্থ, কিন্তু প্রস্থটা ছোট। আবার এই দিকে দেখো, এটাও একটা আয়তক্ষেত্রাকার, যেখানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তার উল্টো এইটা, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে আমি কি দেখছি? এখানে কটা তল আছে? একটা, পিছন দিকে একটা, দুটো, এদিকে একটা তিন, এদিকে একটা চার, পাঁচ, ছয়। ছটা তল আছে, যার বিপরীত তলগুলো দৈর্ঘ্য এবং প্রস্থ একই। এটার যা দৈর্ঘ্য প্রস্থ, এটার তাই। এটার যা, এটার তাই। আবার এটার যা, এটার তাই। সেটাই বলা আছে। এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব। সন্নিহিত তল মানে কোনটা? ধরো, এটার সঙ্গে এটা, বা এটার সঙ্গে এটা, বা এটার সঙ্গে এটা, যে কোনো সন্নিহিত। সন্নিহিত মানে পাশাপাশি। এই সাইড থেকে এটার সঙ্গে এটাও হতে পারে। তাহলে দেখো, এই তলটা এবং এই তলটা, বা তুমি এই তলটার সঙ্গে এই তলটা, এই যে তল দুটো আছে, এই তল দুটো কিন্তু লম্ব ভাবে আছে। দেখো, এইভাবে দেখলে বুঝতে পারবে। দেখো, এই দাগের সঙ্গে এই দাগটা লম্ব হচ্ছে, এই দাগটার সঙ্গে এই দাগটা। অর্থাৎ এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং তিনটে জিনিস দেখতে পাচ্ছি আমরা। যখন আমি এটাকে আয়ত ঘনকার জিনিস বলবো, আয়ত ঘন বলবো, তখন তার একটা দৈর্ঘ্য আছে। আর এইটাকে বলা হচ্ছে প্রস্থ। এটাকে, এইটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এবং এই যে এইটা আছে, এটা হচ্ছে উচ্চতা। এই ক্ষেত্রে এটাকে দৈর্ঘ্য এবং প্রস্থ বলছি আমি। দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি এখানে প্রস্থ, এবং এটা উচ্চতা। এখানে কি হচ্ছে? এটা দৈর্ঘ্য এবং উচ্চতা। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে? এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ বলছি আমরা। কেমন? তাহলে জিনিসটা বোঝা গেল। ঘনবস্তু মানে যেটা নিরেট। অর্থাৎ ধরো, একটা ফাঁকা কাপ আছে। ফাঁকা কাপটাকে তো আমি নিরেট বলতে পারি না, কারণ এই জায়গাটা ফাঁকা আছে। কিন্তু পুরোটা জায়গা, যখন তুমি এর মধ্যে জল বা চা রাখবে তুমি, তখন চাটা কত আসবে? এই লেভেল পর্যন্ত ভর্তি হবে। অর্থাৎ এই যে ফাঁকা অংশটা, পুরোটাতে কিন্তু জলটা আছে। অর্থাৎ কাপের মধ্যে জায়গা কতটা? না, তুমি পুরোপুরি ভর্তি করলে যতটা জল ধরবে বা যতটা চা ধরবে, সেটাই হচ্ছে তার জায়গা। এবং এই জায়গাটা, অর্থাৎ চাটা বা জলটা যে জায়গাটা দখল করলো, যে জায়গাটা নিল কাপের মধ্যে, সেটাকে বলা হচ্ছে আয়ত ঘন। কেমন? বা ভলিউম বলা হয়। আয়তন, সরি, সেটাকে বলা হয় আয়তন। যে পরিমাণ জায়গা নিচ্ছে, যেটা এটা বলছিলাম, আয়তন বা ভলিউম। কোনো ঘনবস্তু যে পরিমাণ জায়গা দখল করে, এই যে ভেতরটা, যে জায়গাটা, কাপের যে জায়গাটা দখল করলো, মনে করো তুমি জল রেখেছো, তাহলে জলটা যে যতটা জল থাকলো ওর মধ্যে, যতটা জায়গা নিল জলটা, কতটা জায়গা নিল? এই কাপের সমান জায়গা নিল। সেটাকে বলেছে আয়তন, বা ইংরেজিতে বলা হয় ভলিউম। তাহলে একটা জিনিস দেখছো তোমরা, যখন আমরা আয়তাকার, আয়ত ঘন মানে সেখানে প্রথমে আয়ত আছে, অর্থাৎ আয়তাকার। এইটা হচ্ছে আয়তাকার। তাহলে আয়তাকার কি? আয়তাকার একটা হচ্ছে তল, যার আমরা ক্ষেত্রফল বার করি। কি? দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। কেমন? তাহলে আমরা এর একটা ছাদ, এটা ধরো মেঝে, তাহলে উপরে ছাদ লাগানো আছে, এটা ছাদ। কেমন? তাহলে এটার একটা উচ্চতা আছে।
বোঝা গেছে? তাহলে ছবিটা তুমি এইভাবে করলে তুমি বুঝতে পারবে না। তাহলে আমাকে যখন আমি ঘনক প্রথমে বা আয়ত ঘনক আঁকি, আমি এভাবে আঁকছি, আমি আঁকার সুবিধার জন্য। এটা তো এইটা আমি একটা আয়ত ঘনক আঁকলাম, তার মানেটা কি? এখানে আমার যে এইটা ধরো ঘরটার মেঝে, আমার মেঝে কোনটা হচ্ছে? এইটা হচ্ছে মেঝে, ঘরের মেঝে। তো ঘরের মেঝেটা একটা আয়তকারের মধ্যে দেখতে, তোমার নিজের রুমটা দেখবে, রুমের যে মেঝেটা দেখবে ঠিক এইরকম। কিন্তু এটা এখানে ছবিটা দেখে কেমন মনে হচ্ছে? এটা 90 ডিগ্রি বেশি। ছবি আঁকার জন্য এইভাবে আঁকতে হবে তাই। অ্যাকচুয়ালি এটা আয়তাকার, এই কর্নার গুলো প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি। কেমন? তাহলে এখানে দৈর্ঘ্য কোনটা হচ্ছে? এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য। আর প্রস্থ কোনটা হচ্ছে? এইটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। আর উচ্চতা কোনটা? তোমার মেঝে থেকে ছাদের যে ডিস্টেন্স, তুমি যে কোনো একটা কর্নারকে দাও, যে কোনো ঘরের একটা মেঝের কর্নারটা দেখো, কর্নার থেকে ছাদ পর্যন্ত যোগ করো। তা ছাদের এইটা, এখান থেকে এইটা পর্যন্ত হচ্ছে, এইটা হচ্ছে উচ্চতা, উচ্চতা। কেমন? তা এই যে দাগগুলো দিচ্ছি, ধারগুলো, এই ধারগুলো প্রত্যেকটা যে কোনো ধারের সঙ্গে যে কোনো ধার, তুমি যে কর্নার কোণ তৈরি করতে, সেগুলো হবে 90 ডিগ্রি। কেমন? সেগুলো হবে 90 ডিগ্রি। এই দাগটা হবে না, ঠিক আছে? এর প্রত্যেকটা হবে তোমার 90 ডিগ্রি। তাহলে কি হলো? আমরা যখন আয়তাকার ক্ষেত্র দেখছি, তখন থাকছে দৈর্ঘ্য এবং থাকছে প্রস্থ। অর্থাৎ এইগুলো হচ্ছে এর মাত্রা, এগুলোকে মাত্রা বলে। এর মাত্রা কটা? দুটি, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। কিন্তু যখন তুমি আয়তঘন দেখছো, আয়তঘন দেখছো, তখন মাত্রা কটি? মাত্রা হচ্ছে তিনটি। কি কি? তুমি বুঝতে পারছো? একটা দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে? তিনটে। কারণ মেঝে যখন বলবো আমি, তখন সেটা দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে। এবং মেঝে থেকে ছাদের যে দূরত্ব, তুমি একটা দেওয়ালের কর্নার ধরে দেখবে, সেটাই উচ্চতা, সেটা উচ্চতা। তাহলে এখানে মাত্রা হচ্ছে তিনটে। কেমন? স্বভাবতই কিছু কিছু কোশ্চেন তোমরা দেখবে পাবে, তোমার যে আম, লেখা অঙ্কগুলো পাবে, যে ছাদ রং করতে রং কত খরচা হয়। তার মানে ছাদের কি করবে? ছাদ রং করতে বলছি না, রুমটা রং করতে, ধরো দেওয়াল রং করতে। তার মানে তোমরা কি করবে তখন? দেওয়ালের ক্ষেত্রফল বের করবে। একটা ঘরের কটা দেওয়াল আছে? চারটে দেওয়াল আছে, আর ছাদ, এগুলো ধরো রং করবে। মেঝে থেকে রং করে না? তো চারটে দেওয়াল তুমি রং করবে, ছাদটা রং করবে। তার মানে কি? চারটে দেওয়ালের ক্ষেত্রফল বার করবে, আর ছাদের ক্ষেত্রফল বার করবে, সবগুলো যোগ করে টোটাল টোটাল ক্ষেত্রফলটা পাবে। এবং সেই হিসাবে তুমি রং করতে যে যে খরচা, তুমি কত রং করছো, কত স্কোয়ার ফিট বা কত স্কোয়ার সেন্টিমিটার বা কত এরিয়া বা কত ক্ষেত্রফল তুমি রং করবে। এবং প্রতি এরিয়া, প্রতি ধরো ফুট আছে, প্রতি বর্গ ফুট হিসাবে একটা রেট করে দিলে এত খরচা হয়, তোমার কত খরচ হবে। অর্থাৎ তুমি ছাদের ক্ষেত্রফল বের, ছাদ না মানে ঘরের দেওয়ালের ক্ষেত্রফল বের করবে। কেমন? তাহলে আমরা কি কি বের করব? আমরা তাহলে আমার তল কটা পেলাম? আয়ত ঘনের, আয়ত ঘন এর তল কটা হবে? তল হবে 6টি। কেমন? দেখো শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কটা হবে? 8টি হবে। আর একটা আছে ধার, ধারটাকে কি বলা হয়? প্রান্তিকী, ইংরেজিতে বলা হয় এজ। কেমন? তার তল হলো 6টি, শীর্ষবিন্দু হচ্ছে 8টি। কেমন? শীর্ষবিন্দু 8টি। আর ধার বা প্রান্তিকী, এটা ধরো এই যে দাগগুলো, এই দাগগুলো হচ্ছে প্রান্তিকী, এটা হচ্ছে ধার বা প্রান্তিকী বা এজ। এবং এই যে লাল কালার করলাম, তার মানে তোমাকে যখন আমি বইটা দিয়ে উদাহরণ দিচ্ছি, তল কটা হচ্ছে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা তল। ধার মানে কি? দেখো উপরে চারটে আছে, নিচে চারটে আছে, চার চার 8। আর উচ্চতার চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, মোট 12টা ধার। শীর্ষবিন্দু কোনটাকে বলা হয়?
এই কর্নার গুলো, এই কর্নার কটা কর্নার আছে, একটা দুটো তিনটে চারটে আর এইদিকে চারটে, মোট 8টা কর্নার আছে। তার মানে 8টা শীর্ষবিন্দু আছে। ইংরেজিতে এগুলো কি বলা হয়? শীর্ষবিন্দুগুলোকে শীর্ষবিন্দু, এটাকে বলা হয় ভার্টেক্স। কেমন? শীর্ষবিন্দুগুলোকে, তাহলে কটা শীর্ষবিন্দু? 8টা। প্রত্যেকটা শীর্ষবিন্দুর যে কোণ অ্যাঙ্গেল গুলো করেছে, দেখো এখান থেকে এখানে 90 ডিগ্রি, এখান থেকে এটা 90 ডিগ্রি, সব 90 ডিগ্রি, যে কোনো জায়গায় 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। বুঝা গেছে? সমকোণী চৌগুলো ওই জন্য বলা হয়। বোঝা গেছে এই পর্যন্ত? তো চলো আমরা এই তলগুলির ক্ষেত্রফল, তাহলে মোট কটা আছে তল? 6টা তল আছে। তলগুলির ক্ষেত্রফল কি হবে তুমি দেখে নাও একবার। তাহলে দেখো আমি এটা, এই তল কটা আছে? দুটো। আমি বলেছি যে বিপরীত তলগুলো দৈর্ঘ্য প্রস্থ একই, তাহলে দুটো তল আছে। তাহলে এই তলটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এইটা। তো এরকম তল কটা আছে? এদিকে একটা এদিকে একটা, দুটো আছে, সেই জন্য 2 দিয়ে গুণ করে দিলাম, যোগ এই দিকটা তলটা দেখছি, এবারে উপনিষটা হলো এইটা দেখছি, এটা কি দৈর্ঘ্য আর এটা উচ্চতা, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেইভাবে এখানে প্রস্থ বলতে উচ্চতা। তাহলে এরকম তল কটা আছে? দুটো আছে, এদিকে একটা আছে এদিকে একটা আছে। তেমনি এদিকটাও আছে, কিরকম? এদিকেও দুটো আছে, কিরকম? প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। বুঝা গেছে? তাহলে দেখো প্রত্যেকটাতেই দেখো 2 কমন আছে, 2টা কমন দিয়ে দাও। তাহলে এখানে কি হলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, 3টে। কেমন? তাহলে আমার যদি 3টে হয় এরকম, ধরো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য ধরো এ, প্রস্থ ধরো বি, আর উচ্চতা ধরো সি, তাহলে কি দাঁড়াচ্ছে আমার দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য এ বলেছি আর প্রস্থ বলেছি বি, তাহলে 2ab, এটা এবি হলো, 2টা কমন। দৈর্ঘ্য সমান এ, উচ্চতা সমান কত? উচ্চতা সমান সি ধরেছি আমি, তাহলে সি, প্লাস প্রস্থ মানে কি? প্রস্থ মানে বি, আর উচ্চতা মানে হচ্ছে সি। তাহলে এইটা হচ্ছে আমার, এটা বর্গ একক। একক মানে এটা সেন্টিমিটার থেকে সেন্টিমিটার হবে, কিন্তু বর্গ লিখতে হবে আগে, মিটার থাকলে মিটার, ফুট থাকলে ফুট। কেমন? তাহলে আমার 6টি তলের ক্ষেত্রফলের নিয়মটা হচ্ছে এরকম, অর্থাৎ 2 হোল ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। কিন্তু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মানে এই জায়গাটা যদি এইখানে লেখো, এটা যদি এখানে লেখো, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু দেখবে যে না, এই এই প্রত্যেকটা জিনিস থাকে। আচ্ছা, এটা ক্ষেত্রে হলো কি, এটা আয়ত ঘন, আয়ত ঘন ঘনাকার বস্তুর বস্তুর 6টি তলের ক্ষেত্রফল। তোমার যদি ধরো বলে দেওয়া হলো তুমি শুধু দেওয়ালগুলো রং করবে, তাহলে এই অংশটা বাদ করে দেবে। আর এই অংশটা কি আছে? মেঝে আছে, ছাদ আছে, এটা বাদ করে দেবে। তাহলে এইটা হচ্ছে উল্টো দিকে দুটো দেওয়াল, দৈর্ঘ্যের দিকের, আর প্রস্থের দিকে দুটো দেওয়াল এই দিকটা। তখন আমি এই দুটো যোগ করবো শুধুমাত্র, এবং তার মান বসাবো, এইভাবে করবে। কিন্তু ধরো এটা যদি ঘনক হয়, ঘনক, ঘনক মানে কি? ঘনক মানে যেমন এই যে বর্গক্ষেত্র আছে, এটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে কি দুদিকে বাহুগুলো সমান, এবং এই যে উচ্চতা বলেছি, উচ্চতাটাও সমান হবে। কেমন? উচ্চতাটাও সমান হবে। তার মানে এখানে যেমন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সব আলাদা আলাদা দিয়েছি, বা 3টে এক নয়, কিন্তু 3টে যদি এক হয়, ধরো এই তিনটেই এ, এটাও এ, এটাও এ, এটাও এ, তো ছবিটা একটু অন্যরকম হবে। কেমন? তখন ছবিটা একটু অন্যরকম হবে। সেক্ষেত্রে কি হবে, এই পুরোটা একই হয়ে যাবে তোমার, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাগুলো সমান হয়ে যাবে সব। দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রস্থ ইকুয়ালস টু উচ্চতা, সবগুলো একই রকম হবে।
যেমন তোমাদের যে লুডো খেলো, চক্রের যে গুটিটা, কেমন তোমরা যে পাজেল গেম, যে কালার গুলো একই করো না, পাজেল ঘুরিয়ে ঘুরিয়ে, ওইগুলো, সেখানে তিনটে যে মাত্রা আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সবগুলো একই। তার মানে কি হচ্ছে সেটা, সেটা প্রত্যেকটা মান হচ্ছে এ। সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো কি হচ্ছে এটা, কারণ এ বি সি বলে কিছু থাকবে না, সবগুলোই এ। তার মানে কি হচ্ছে এটা, তার মানে হচ্ছে এটা টু থাকছে, এখানে এটা হচ্ছে এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, সবগুলোই, কারণ এ বি সি বলে কিছু হয়নি, সবগুলোই এ। তার মানে কত হচ্ছে টু, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান টু, এটা হচ্ছে থ্রি ইন্টু এ স্কোয়ার। তার মানে কত হচ্ছে এটা, সিক্স এ স্কোয়ার। তখন ক্ষেত্রফলটা সিক্স এ স্কোয়ার। বা তুমি অন্যভাবে ভাবতে পারো, তখন কি হবে, ধরো এইটা, ধরো এটাকে ধরে নিলাম আমি একটা ঘনক, যার দৈর্ঘ্য, এটা ঘনক নয়, কারণ ঘনকের মতো তোমাকে আমি হাতের সামনে কিছু পাবো না এখন। তার মানে কি, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং এই উচ্চতাটা একই। সবগুলো যদি একই হয়, তাহলে কি হচ্ছে, তার প্রত্যেকটা তল, এই তলটা, এই তলটা, এই তলটা, এই তলটা একই, সব তলগুলো একই, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সব হয়, সব যদি একই হয়, তাহলে সব তলগুলোই একই হবে। তাহলে একটা তলের কথা হবে, ধরো এইটা, এটা একটা তল, তাহলে এটা এ, এটা এ, দুটো মিলে হলো এ স্কোয়ার। তাহলে এরকম কটা তল আছে, সমান তল ছটা, সেই জন্য সিক্স ইন্টু এ স্কোয়ার সমান সিক্স এ স্কোয়ার। তাহলে ঘনকের ক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে, ঘনকের ক্ষেত্রে হচ্ছে এটা, এটা সিক্স এ স্কোয়ার। কেমন, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত হবে, সিক্স এ স্কোয়ার। এ মানে, এ মানে হচ্ছে একটা সাইড, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যখন একই হবে তখন এটা হবে। কিন্তু আয়ত ঘনকের ক্ষেত্রে কি হবে, আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, তখন এইটা হবে, এইটা। কেমন, টু হোল ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, ঠিক আছে, এটা হবে, এটা বর্গ একক, এটা হচ্ছে বর্গ একক। কেমন, এটা একক লিখেছি, ক্লিয়ার। চলো এবারে দেখাই তোমাদেরকে কর্ণ। কেমন, তাহলে আয়ত ঘনকের কর্ণ, কর্ণ সমান কত, কর্ণ সমান হবে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা হচ্ছে আয়ত ঘনকের কর্ণ। এটা কিভাবে আসে, ধরো এইটা তোমার হচ্ছে আয়ত ঘনকটা, ঘনকের ক্ষেত্রেও একই, শুধু ঘনক, ঘনক এবং ঘনক, আয়ত ঘনের মধ্যে তফাৎ কি, ঘনক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই, আয়ত ঘনক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই হবে না, বাস এইটুকুই। তাহলে কর্ণ আমরা কোনটাকে বলবো, প্রথমে বুঝে নাও। তোমাদের এই ছবিটা দেখো, ছবিটা, এই যে লাল রং করে দিলাম, সেটা একটা মেঝে। তাহলে মেঝের ধরো যে কোনো একটা কর্নারে দাঁড়ালাম আমি, এবং এর অপোজিট কর্নার কোনটা, মেঝের অপোজিট কর্নার, এইটা মেঝের অপোজিট কর্নার, এইটা, এটা মেঝের অপোজিট কর্নার। কেমন, এই অপোজিট কর্নার থেকে আমি দেওয়ালের কর্নার ধরে ধরে ছাদ পর্যন্ত গেলাম, ছাদ পর্যন্ত দেখলাম, এই মেঝের এই কর্নার এবং ছাদের উল্টো কর্নার। আমি যদি এরকম একটা কর্নারে দাঁড়িয়ে থাকি, তাহলে আমি যে কর্নারে দাঁড়িয়েছি, মেঝের কর্নার আমার পায়ের কাছে আছে, আর ছাদের কর্নার আমার মাথায় আছে। আমার উল্টো দিকের কর্নারটা কিন্তু ছাদের কর্নার যোগ করব পায়ের কাছে যে কর্নারটা আছে সেখান থেকে, অর্থাৎ এখান থেকে যোগ করব আমি এইটা। এইটা হচ্ছে, এই এখান থেকে নীল রঙে যেটা আঁকলাম, এইটা হচ্ছে তোমার আয়ত ঘন বা আয়ত ঘনর যে বস্তু, তার কর্ণ। বুঝে গেছে, এইটা আমি কেন এরকম পেলাম, আমি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, একবার তুমি ভালো করে দেখো। তাহলে এখানে আমার দৈর্ঘ্য, প্রস্থ কোনটা, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে মনে করো উচ্চতা, ঠিক আছে। তাহলে এটা আর এটা তো একই জিনিস, এটা তো একই জিনিস, এটা উচ্চতা, ঠিক আছে।
তাহলে আমি এইটা দেখছি ফার্স্ট। এইটা আমি ছবিটার নাম দিচ্ছি, কেমন? এগুলো সব নাম দিই, নাম না দিলে তুমি বুঝতে পারবে না। ধরো এটার নাম দিলাম আমি এ, এটা বি, এটা সি, এটা ডি, কেমন? এটা ই, এটা এফ, জি, এইচ, চারটে নাম দিলাম। তাহলে দেখো আমার এখানে এ ডি সি বি, এ ডি সি বি, এটা আয়তাকার, মেঝেটা এটা আয়তাকার, কর্ণ কোনটা? এইটা। তাহলে এখানে আমার এটা যদি কর্ণ হয়, এইটা আমার একটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা 90 ডিগ্রি, এইটা সমান কত? এসি স্কোয়ার সমান কত? তাহলে ত্রিভুজ এ সি বি এটা সমকোণী ত্রিভুজ, মেঝে দেওয়াল সবগুলো বলেছি প্রত্যেকটা ধার একটা সঙ্গে কি করছে? সমকোণ হচ্ছে। ছবিটা দেখতে এরকম লাগছে, কিন্তু যখন তোমার একটা বাড়ি নিজের বেডরুমটাতে দেখবে, তখন কর্নার গুলোকে জাস্ট তোমার রুমটাকে তুমি একটা সমকোণী চৌপল মনে করবে, তারপর তুমি কর্নার গুলো লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে। তাহলে এইটা মানে কি হচ্ছে? সমকোণী ত্রিভুজ। এখানে অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে কোনটা অতিভুজ, কোনটা? এসি। তাহলে এখানে হচ্ছে এসি স্কোয়ার। এই দুটোর মধ্যে একটাকে লম্ব, কারণ এটা এটা 90 ডিগ্রি, একটা লম্ব একটা ভূমি ধরে নাও। আমি এটাকে লম্ব ধরে নিচ্ছি, ধরো এ বি স্কোয়ার প্লাস এইটা ধরে নিচ্ছি আমি বিসি স্কোয়ার। এটা হলো। আবার এখন তুমি দেখো এইটা, কারণ আমাকে তো কর্ণ এইটা বার করতে হবে, এইটা বের করবো আমি, তাই না? তাহলে এখানে এইটা এবং এইটা এবং এইটা তুমি, আবার বলছি, তোমার নিজের বেডরুমে তুমি দেখে নিও যে মেঝের এক কর্নারের অপোজিট কর্নারটা যোগ করবে এবং একটা কর্নার থেকে ছাদটাকে দেখবে। দেখবে তুমি যে একটা কর্নার থেকে মেঝের উল্টো কর্নার দাগ যেটা হবে, লাইন দেবে, সে লাইনটা বা লাইনটা মনে করবে, এবং উল্টো কর্নার থেকে ছাদ পর্যন্ত এই যে দুটো দাগ আমি করলাম, এক কর্নার থেকে উল্টো কর্নার এবং সেই কর্নার থেকে ছাদ পর্যন্ত যেমন দাগ, এই দুটো দাগের মধ্যে যে কর্নারটা হবে, কোনটা হবে? এটা 90 ডিগ্রি হবে। তাহলে আমি যেটা চাইছি এই কর্ণটা, সেই কর্ণটা এরকম হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এটা অতিভুজ হবে, কেমন? তাহলে দেখো এখন এ সি এইচ, ত্রিভুজ এ সি এইচ, এ সি এইচ, এটি কি সমকোণী? সমকোণী। তাহলে এখানে অতিভুজ স্কোয়ার কোনটা হচ্ছে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ কোনটা? এ এইচ। তাহলে এ এইচ স্কোয়ার সমান কত হচ্ছে? লম্ব মানে ধরো একটা লম্ব ধরে নাও, একটা ভূমি ধরে নাও, তাহলে এসি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস সিএইচ স্কোয়ার, সিএইচ স্কোয়ার, কেমন? এখানে দেখো এসির মান কত? এইটা বের করেছি না? তাহলে আমার এ এইচ স্কোয়ারটা দরকার, এসি মানে এই মানটা বসিয়ে দিচ্ছি আমি, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আর সিএইচ স্কোয়ারটা রইলো। তার মানে কত হচ্ছে এটা? তাহলে এ বি কোনটা? এ বি আমি আগেই বলেছি, এ বিটা দৈর্ঘ্য, এই বিসিটা হচ্ছে প্রস্থ, আর উচ্চতা কোনটা? এটা হচ্ছে উচ্চতা। আচ্ছা, এটা 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 আমি করেছিলাম, আর এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা করেছিলাম আমি, ঠিক আছে? তাহলে এখানে যে কর্ণটা, এই কর্ণটা এখানে হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি। তাহলে দেখো এবারে এ বি বিসি কোনটা? তাহলে এ বি সমান দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কোয়ার, বিসি মানে কোনটা? বিসি মানে প্রস্থ স্কোয়ার, প্রস্থ স্কোয়ার, আর সিএইচ মানে এটা হচ্ছে উচ্চতা, উচ্চতা স্কোয়ার। তাহলে অতএব এ এইচ সমান কত? না, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এইচ মানে এটা হচ্ছে কর্ণ। কার কর্ণ? এই কর্ণটা হচ্ছে আয়ত ঘন, আয়ত ঘন এর কর্ণ, ঠিক আছে? তাহলে আয়ত ঘন, আয়ত ঘন যে আছে তার কর্ণটা আমি কিভাবে পাচ্ছি? আয়ত ঘনের কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার।
এটা যদি ঘন হয়ে যায়, ঘনক, কেমন? ধরো এটা যদি ঘনক হয়ে যায়, ঘনক ক্ষেত্রে কি হচ্ছে, আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব একই। ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, কেমন? তিনটা সমান। তার মানে কত হচ্ছে এটা? ধরো প্রত্যেকে যদি এ হয়, তাহলে এক্ষেত্রে কি হয়, যদি এ বি সি হয় আলাদা আলাদা, ধরো এখানে দৈর্ঘ্য সমান এ, প্রস্থ সমান বি, আর উচ্চতা সমান হচ্ছে সি, তাহলে এখানে কত হচ্ছে, যে কর্ণ সমান √a² প্লাস b² প্লাস c²। ঠিক আছে, কিন্তু এগুলো যদি সবগুলো যদি একই হয়, সেক্ষেত্রে কি হবে, সবগুলো সমান এ হবে, তার মানে হচ্ছে a² প্লাস a² প্লাস a², কেমন? তাহলে সমান সমান কত হচ্ছে, সমান হচ্ছে √3a², তাই না? রুট আছে, √3a², তাহলে a² থেকে এ বেরিয়ে এলো, 3 তো রুট করা যায় না, √3 হয়ে গেল। এটা এটা হচ্ছে ঘনকের কর্ণ। ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা একই, কেমন? চলো এই পর্যন্ত হলো। এরপর আমরা কোষে দেখি 1 থেকে শুরু করি, 4 নম্বর অধ্যায়ের। তখন আরো কিছু হয়তো আলোচনার মধ্যে এসে যাবে, যেগুলো বাকি থাকবে, কেমন? তো চলো শুরু করি। দেখো, তোমার 4 নম্বর অধ্যায়ে যে কোষে দেখি অঙ্কগুলো আছে, তার 1 নম্বর কি দেওয়া আছে, তুমি কতগুলো ঘনক এবং কতগুলো আয়তঘনাকার, ঠিক আছে, জিনিসের নাম তোমাকে লিখতে বলছে। তো আমি আয়ত ঘনাকার, ঘনাকার জিনিস কি কি আছে, আয়ত ঘনাকার মানে যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এগুলো একই নয়, সেরকম জিনিস অনেক পাবে। তুমি ইট পাবে, ধরো মোবাইলের বাক্স, আমি যে বইটা দেখালাম, হতে পারে বইটাও হতে পারে, কেমন? মোবাইল বাক্স হবে। আর কি হবে, ধরো দেশালাই বাক্স, দেশালাই বাক্স হতে পারে, আলমারি হতে পারে। আলমারি, আলমারি তুমি পাগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে আলমারিকে তুমি পরিষ্কার করে দেখতে পাবে, কেমন? তা সেইগুলো হচ্ছে সব, 4টে বলে 4টে দিলাম, তুমি আরো দিতে পারো। সেরকম ঘনকের আকার কি পাবে, ঘনক আকার, ঘনক আকার মানে যার প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, প্রত্যেকটা একই, সেরকম কি পাবে তুমি? দেখো, তোমরা লুডো খেলেছো, তার লুডোর ছক্কা, কেমন? লুডোর ছক্কাটা প্রথম। তারপরে আর কি পাবে তুমি, আইস কিউব, অর্থাৎ বরফের কিউব। বরফের কিউব মানে তোমাদের ফ্রিজে দেখবে বরফ জমানো জমানো হয়, তো যেটাতে বরফ জমায় সেটা যদি কিউবের আকারে থাকে, ওখানে দেখবে তুমি যখন জলটা বরফ হয়ে যাবে, তখন ওটা ঠিক এই ঘনকের মতো লাগবে, যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা একই। তাছাড়া কি হবে, চিনির কিউব, চিনির কিউব, চিনি কিউব মানে দেখবে যারা চা খায়, কিছু বড় বড় ওই কিউবের মতো দেখতে চিনি পাওয়া যায়, সেগুলো পাবে। তাছাড়া আরো আছে রুবিক্স, রুবিক্স কিউব। রুবিক্স কিউব কোনটা, রুবিক্স কিউব হচ্ছে যেগুলো দেখবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কালার গুলো একই রকম করি না, সেগুলোকে রুবিক্স কিউব বলে। তো এইরকম ধরনের তুমি উদাহরণ তুমি দেখতে পাবে, কেমন? দেখো 2 নম্বরে এরকম একটা ছবি দেওয়া আছে, কিসের ছবি এটা? এটা দেখো, ছবিটা দেখেই বুঝতে পারছো যে এটা, এই যে জায়গাটা দেখছো না, দেখো বর্গক্ষেত্রের মতো, তার মানে এটা ঘনক, এটা হচ্ছে ঘনক। এই ঘনকে কি হচ্ছে, প্রত্যেকটা সাইড একই, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে একটা ঘনক বা আয়ত ঘনক কটা তল আছে, তোমাদেরকে জানিয়েছি তল আছে কটা, তো তল আছে 6টা, ঠিক আছে, 6টাই তল আছে। 6টা তল তোমাকে বইটা দিয়ে দেখিয়েছি আমি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। বিপরীত তলগুলো কি হয়, তাদের দৈর্ঘ্য বস্তুগুলো একই হয়। তল 6টা আছে। আর কি আছে, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, কেমন? শীর্ষবিন্দু কটা আছে,
8টি। নামগুলো কি কি দেখে নাও। এই যে নামগুলো দেওয়া আছে প্রত্যেকটাই দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ, 1 2 3 4 5 6 7 8, এ প্রত্যেকটা কর্নার, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। বইটি দিয়ে যে দেখাই, উপরের 4টে কর্নার, এই কর্নারগুলো, এবং নিচের 4টে কর্নার, 8টা কর্নার। কর্নার না, শীর্ষবিন্দু বলে এগুলোকে, শীর্ষবিন্দু কি বলা হয়? ভার্টেক্স। আর কি আছে? আর আছে ধার, ধার বা প্রান্তিকী, এটি ইংরেজিতে বলা হয় কি? ইডি, এজ, এজ বলা হয়। এগুলোর নাম কি আছে? যতগুলো লাইন, সোজা লাইনগুলো দেখো কি কি লাইন আছে। তাহলে প্রথমে এই 4টে লিখি। কি কি লিখি? উপরে 4টে, এ বি, বি সি সি ডি ডি এ বি, বি সি সি ডি ডি এ 4টে। নিচে 4টে লিখি, ই এফ, এফ জি, জি এইচ, এইচ ই। নিচে 4টে কি হচ্ছে? তাহলে আবার বলি, ই এফ, এফ জি, জি এইচ আর এইচ ই। বুঝে গেছে? এই উপরে 4টে দিলাম প্রথমে, এই 4টেকে দিলাম, দাগগুলোকে নাম দিলাম, পরে এইগুলোর নামগুলো দিলাম। আর তারপরে করবো কি, যে উচ্চতা 4টা আছে, 1 2 3 4টে। তাহলে উচ্চতাগুলো দেখে নাও কি কি আছে। একটা আছে এফডি, এটা আছে এসি, এসি, আচ্ছা এটাকে বড় হাতে লিখে দিই না, বড় হাতে লিখে দিলাম। ও সরি, এটা কি না, ইএফ, এটা জি। তাহলে এফডি, এফডি, জিসি, জিসি, এইচবি, আরেকটা কি আছে? ইএ। দেখো 3 4 12টা। তাহলে আমার কটা আছে এখানে? 12টা আছে। শিশু কিন্তু কটা আছে? 8টি আছে। এগুলো তোমাকে জানতে চেয়েছে, কেমন? তাহলে এরকম একটা ছবি এঁকে তোমরা সবগুলোকে দেখাতে পারবে। তলগুলো বুঝতে পারছো? তল কটা আছে? তল 6টি। কি কি তল? ভালো করে দেখো। প্রথমে সব থেকে বড়টা দেখো, এটি কি আছে? আচ্ছা উপর থেকে দেখো, এ বি সি ডি একটা তল, এ বি সি ডি একটা তল, এ বি সি ডি। নিচের তলটা কোনটা? নিচের তলটা এইটা, অর্থাৎ এফ জি এইচ ই, এফ জি এইচ ই একটা তল, দুটো তল হয়ে গেল। পিছনের তলটা কি? পিছনের তলটা এইটা, এফ জি সি ডি, এফ জি সি ডি। সামনের তল কোনটা? ই এইচ এ বি এ বা এ বি এইচ ই, এ বি এইচ ই, এই তলটা। আর দুটো সাইডের তল, এই সাইডের তল, এই সাইডের তলটা কি আছে? ই এফ ডি এ, ই এফ ডি এ। আর উল্টো দিকেরটা কি হবে? জি এইচ বি সি, জি এইচ বি সি। দেখো 6টা তল, 1 2 3 4 5 6। তোমরা বই থেকে নাম দিয়েও তোমরা করতে পারো, কেমন? এই বইয়ের কর্নারের নামগুলো লিখে দাও এবিসিডি করে, তারপর যোগ করে করে তোমরা দেখে বলতে পারো, তলগুলো বলতে পারবে। তাহলে এইভাবে দেখো, তোমরা জিনিসটা বুঝবে। আমার যদি লেখায় কোনো সময় গন্ডগোল থাকে, কিন্তু তোমরা বুঝে নেবে, ছোটখাটো মিস্টেক গুলো গুরুত্ব দেবে না। ঠিক আছে? বুঝে গেছে? আর তলগুলো কি হলো আমার? অন্য কালি যদি দেখায় একবার, তাহলে আমার এই সামনে এইটা তল, এটা সামনের দিকে, পিছনের তলটা হচ্ছে এইটা। তাহলে কটা হলো? একটা, পিছন দিকে দুটো। সাইড গুলো দেখি, সাইডে কোনটা হচ্ছে? এইটা, এটা একটা সাইডের, এইটা একটা সাইডের, দুটো। আর উপর নিচে, উপর নিচে কোনটা আছে? নিচে এইটা আছে, আর উপরে এইটা আছে। তাহলে বিপরীত দিকে, বিপরীত দিকে তলগুলো একই হয়, দৈর্ঘ্য তাই না? তা সেইভাবে মোট 6টা তল আছে। বুঝে গেছে? চলো 3 নম্বর অঙ্কে আসি। দেখো 3 নম্বরের অঙ্কটাতে কি দেওয়া আছে? একটা সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? দৈর্ঘ্য 5, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা হচ্ছে 3 মিটার। এটা উচ্চতা, উচ্চতা সমান হচ্ছে 3 মিটার। তার মানে বুঝতে পারছো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আলাদা আলাদা, অর্থাৎ এটা আয়তঘন। তাহলে এরকম একটা আয়তঘনকার যদি বাড়ি থাকে, তার রুমটা, ঘরটার মধ্যে সব থেকে বড় কত দণ্ড, মানে লম্বা দণ্ড তোমার রাখা যাবে? তাহলে তুমি অঙ্কটা দেখলে মনে পড়বে কোনটার কথা?
না এইটার কর্ণ। অর্থাৎ নির্ণেয় উত্তর হবে ঘরটির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, তাই না? এটাই হবে। কারণ আমরা জানি তুমি মেঝের একটা কর্নারের নিচে দাঁড়াও, নিচে মেঝের মধ্যে একটা কর্নারে দাঁড়াও, সেখান থেকে সেখান থেকে শুরু হবে আঁকাটা। কতদূর যাবে না উল্টো দিকে যে কর্নার আছে, উল্টো দিকের যে কর্নারটা আছে মেঝের, তার ঠিক উপরের যে ছাদের কর্নারটা, উল্টো দিকের ছাদের কর্নারটা, একদিকের মেঝের কর্নার, উল্টো দিকের ছাদের কর্নার, এই দুটোর যে যোগটা, সেইটা, সেটাকে বলে নির্ণেয় উত্তর হবে কোনটা, ঘরটির কর্ণের দৈর্ঘ্য। তাহলে অতএব কর্ণ সমান কত হবে এখানে, কর্ণ সমান হবে কি, আমরা জানি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, স্কোয়ার সমান কত, দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য সমান হচ্ছে 5, প্রস্থ সমান 4, আর উচ্চতা সমান 3, স্কোয়ার করো এগুলোকে, রুট সমান রুট ওভার 5 5 25, 4 4 16, আর এটা হচ্ছে 9, 25 16 41, 9 রুট ওভার 50, তাই না? তাহলে এটাকে আমি যখন রুটটা ভাঙবো কি করব, আমরা এগুলোকে ভেঙে নেবো কত, সব থেকে ছোট ছোট করে, কত, তাই 2 দিয়ে করলে কত হয়, 2 ইন্টু 5 ইন্টু 5, এটাকে 5 এইভাবে ভাঙবে, 2 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 5, তাহলে এটা এলো। তাহলে আমরা দেখি দুটোর থেকে একটা বেরিয়ে আসছে, তাহলে 5টা বেরিয়ে এলো, √2, এটা হলো 5.√2। তাহলে অতএব সব থেকে লম্বা দণ্ডটির দৈর্ঘ্য হবে 5√2, এটা কি মিটার আছে, তাহলে মিটার হবে। এটা খেয়াল করবে, যদি এগুলো মিটার যখন থাকবে এককগুলোকে যেন একই থাকে, এখানে যেহেতু এককটা একই আছে তাই কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা খেয়াল করবে। তাহলে নির্ণয় উত্তর হবে ঘরটির কর্ণের দৈর্ঘ্য। অতএব কর্ণ সমান কত এটা বার করে নিলে তুমি, এটা কিসে অ্যান্সার হবে, এটা মিটারে অ্যান্সার আসবে, কেমন? তাহলে এটা হবে এত মিটার, এটা হবে উত্তর। পরের অঙ্কটা শুরু করার আগে আমি আয়তনটা সম্বন্ধে একটু বলে দিই, কেমন? আয়তন, আয়তন এটিকে ইংরেজিতে বলা হয় ভলিউম। অর্থাৎ আমরা কি বলেছি আগে, যে কোনো ঘনবস্তু যে পরিমাণ জায়গা দখল করে, আয়তন কোনটাকে বলা হচ্ছে, কোনো ঘনবস্তু যে পরিমাণ জায়গা দখল করে, জায়গা দখল করে তাকে আয়তন বলে, ঠিক আছে, তাকে সেই বস্তুর, সেই ঘনবস্তুর আয়তন বলে, কেমন? ধরো দুটো গ্লাস আছে, একটা ছোট গ্লাস, একটা বড় গ্লাস, কোনটাতে বেশি বেশি জায়গা আছে, বড় গ্লাসে বেশি জায়গা আছে, বড় গ্লাসে তুমি বেশি জিনিস রাখতে পারবে। ধরো তুমি জল রাখবে, ছোট গ্লাসে কম জল রাখবে, বড় গ্লাসে বেশি জল রাখবে। তো জলটা গ্লাসের মধ্যে যে জায়গাটা দখল করলো, ঠিক আছে, সেই জায়গাটা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে গ্লাসের জায়গা, তো গ্লাসের আয়তন হবে সেইটা। আবার ওই গ্লাসটাতে যে পরিমাণ জল রাখলে জলের আয়তন সেইটাই, বুঝা গেছে? এটা একটা গ্লাস, গ্লাসের আয়তন কত না, এখানে যে জলটা ধরছে, ঠিক আছে, এখানে যে জলটা ধরছে, তা জলটার আয়তন আর গ্লাসের আয়তন দুটো কিন্তু একই। কতটা জল ধরবে, গ্লাসের যা আয়তন ততটাই ধরবে, ঠিক আছে, যখন অঙ্কটা করবে তখন বুঝবে। শুধু জেনে রাখো যে আয়তনের সূত্র কি করে বের করবে, আয়ত ঘন বস্তু, এইটা একটা আয়ত ঘন বস্তু, যেমন ধরো চৌবাচ্চা, একটা চৌবাচ্চা, বা তোমরা চালে অনেক সময় টিনের মধ্যে যে বিস্কুটের টিন পাওয়া যায়, চৌকো চৌকো টিন, সেই টিনের মধ্যে আমরা চাল বা অনেক কিছু রাখি, কেমন, সেগুলো হচ্ছে আয়ত ঘন বস্তু, আয়ত ঘন। তাহলে সেখানে কি আছে, আমরা বললাম একটু আগেই, কি আছে, দৈর্ঘ্য আছে,
এটা প্রস্থ আছে, আর কি আছে, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা, ঠিক আছে। তাহলে সবগুলো যদি আলাদা আলাদা হয়, এটা এ, এটা বি, এটা সি, আয়তঘনের ক্ষেত্রে তাই হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই থাকে না। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, তিনটে গুণ করে দাও। অর্থাৎ ভূমি কোনটা, এটা এটা ভূমির মধ্যে পড়ে আছে। অর্থাৎ এটা যদি হয়, এই বইটা আয়তঘন, এটা ভূমির সঙ্গে মানে আমার হাতের সঙ্গে টাচ করে আছে। কোনটা, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা, কেমন। তাহলে আমি প্রথমে করছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা সমান কত, এটা সমান হচ্ছে, এটা মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ক্ষেত্রফল এটা, এটা সমান ভূমির ক্ষেত্রফল, এই যে এইটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ভূমির ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতাটা, তার সঙ্গে যখন উচ্চতাটা গুণ করে দেবে, তার মানে কি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে। এটা সমান হচ্ছে আয়তন। মানে আয়ত ঘনক যে পাত্র বা যাই বলো না কেন, তার মধ্যে যতটা জিনিস ধরবে সেটাকে বলা হচ্ছে আয়তন বা ভলিউম। তাহলে ভলিউম সমান কি, বা আয়তন সমান কি, আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। আর শুধু দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান কি, ক্ষেত্রফল, শুধু ক্ষেত্রফল দেওয়া আছে। বলা আছে একটা বক্স আছে, তার ক্ষেত্রফল হচ্ছে, এটা তোর ক্ষেত্রফল দেওয়া আছে। তবে ক্ষেত্রফল দেওয়া আছে মানে জানবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এর ক্ষেত্রফল দেওয়া আছে মনে করো 64, কেমন। তার মানে জানবে এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 64। যদি একটা থাকে, যদি একটা যদি মনে করো 16 হয়, দৈর্ঘ্য 16 হয়, এটা তো দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান 16 হয়, তাহলে এটা কত হবে, সমান 4, তারপরে এটা 4 হবে। বুঝা গেছে, ক্লিয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে দুটো, ইন্টু উচ্চতা। যদি শুধু দেওয়া থাকে যে এটা ভূমির ক্ষেত্রফল হচ্ছে তোমার 64, উচ্চতা হচ্ছে 2, তাহলে এটার আয়তন কত, তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান হচ্ছে 128। এটা মনে করো সেন্টিমিটার আছে, তাহলে সেমি হবে, কিন্তু সেখানে ঘন সেমি হবে। কেন ঘন সেমি হবে, মাত্রা সম্বন্ধে তোমাদেরকে বলেছি, জানি না, আর আরেকবার বলে দিই। ধরো এটা আয়তকার ক্ষেত্র, দৈর্ঘ্য প্রস্থ, তাহলে এখানে মাত্রা কটা, মাত্রা হচ্ছে দুটি, কি কি, দৈর্ঘ্য এবং প্রস্থ। কিন্তু আয়ত ঘন ক্ষেত্রে কি হচ্ছে, আয়ত ঘন ক্ষেত্রে মাত্রা কোনটা, কটা হচ্ছে, তিনটি হচ্ছে, কি কি, একটা দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা। সেই জন্য এটা মাত্রা হচ্ছে তিনটি, কেমন। এটা হচ্ছে মাত্রা, মাত্রা। মাত্রাকে ইংরেজিতে কি বলে, মাত্রাকে ইংরেজিতে বলা হয় ডাইমেনশন, ঠিক আছে, ডাইমেনশন। তাহলে আয়ত ঘন বা ঘনকের মাত্রা কটি, তিনটি, কি কি, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তাহলে আমি এখানে কি পেলাম, আয়তঘনের ক্ষেত্রে মনে করো এ বি সি ডি থাকে, তাহলে আয়তন কত হবে, আয়তন বা ভলিউম, ভলিউম সমান হবে এ ইন্টু বি ইন্টু সি, সমান এ বি সি, এটি কি হবে, ঘন একক। কিন্তু এইটাই যদি মনে করো ঘনকের ক্ষেত্রে হয়, ঘনকের ক্ষেত্রে আয়তন কত হবে, ঘনক্ষেত্রে কি হবে, ঘনক্ষেত্রে সবগুলো একই, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, তিনটে দেখি, ধরো তিনটে আমি সবগুলো এ, তাহলে এই ক্ষেত্রে তোমার আয়তন কত হবে, এক্ষেত্রে আয়তন হবে এ ইন্টু এ সমান এ কিউব। বুঝে গেছে। তো ঘনকের কর্ণ খেয়াল খেয়াল আছে, ঘনকের কর্ণ করতে হবে, ঘনকের কর্ণ, আয়ত ঘন ক্ষেত্রে কি হয়েছিল, আয়ত ঘনের কর্ণ কি ছিল আমার, কর্ণ ছিল সমান a√3 করেছিলাম, তাই না, a√3। আয়তঘনের কর্ণ কি করেছিলাম আমরা, কর্ণ করেছিলাম √a², সরি আয়তঘন কর্ণ এরকম নয়, আয়তঘনের কর্ণ ছিল a² প্লাস b² প্লাস c², এরকম ছিল। কিন্তু ঘনকের ক্ষেত্রে কি ছিল, ঘনকের ক্ষেত্রে কি ছিল, এটা a² প্লাস a² প্লাস a² সমান √3a² সমান a√3, ঠিক আছে, ঘনকের কর্ণ সমান হচ্ছে a√3।
কিন্তু আয়তঘনের ক্ষেত্রে কি ছিল, আয়তের ক্ষেত্রে এটা ছিল। কেন ডিফারেন্স হলো? কারণ এখানে এ বি সি বলে কিছু থাকছে না, সবগুলো মান তো একই, সেই জন্য এটা হলো। ক্লিয়ার? তাহলে আয়তন সম্বন্ধে বোঝা গেল। আয়তন ঘনকের ক্ষেত্রে হচ্ছে এ কিউব, আর আয়তঘনের ক্ষেত্রে এইটা এবিসি। চলো পরের অঙ্কে যাই। চারের কোশ্চেনটা খুব সহজ কোশ্চেন। একটা ঘনকের একটা তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। ঘনকটির আয়তন কত? একটি তলের ক্ষেত্রফল মানে কি? ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান 64 বর্গ মিটার। তাহলে ঘনক মানে কি? একটা তল এরকম বর্গ হয়, এরকম 6টা তল আছে, সব তলগুলো একই, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটা একই। কেমন? তাহলে ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ সাইড স্কোয়ার। তাহলে অতএব একটি বাহু সমান কত হবে? √64। মানে একটু অন্য বোঝাই, একটি বাহু ধরি ঘনকটির একটি বাহু ধরি এ মিটার। তাহলে অতএব একটি তলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গ মিটার। অতএব এ স্কোয়ার সমান কত? 64। অতএব এ সমান কত? √64 সমান 8। বুঝে গেছে? তাহলে অতএব ঘনকটির একটি বাহু সমান 8 মিটার। অতএব আয়তন সমান কত হবে? আয়তন সমান হবে 8 ইন্টু 8 ইন্টু 8, অর্থাৎ 8⁻³ তখন কিন্তু ঘন মিটার বলবো। মিটার ইন্টু মিটার, তার মানে বর্গ মিটার, মিটার স্কোয়ার। এখানে কি হচ্ছে? এটা হচ্ছে এত, এরকম করে লিখি 8 মিটার ইন্টু 8 মিটার ইন্টু 8 মিটার, তাই না? তাহলে 8⁻³ আর 3টা মিটার মানে ঘন মিটার। তাহলে সমান কত হবে? 8 8 64 সঙ্গে 8, 4 32, 2 3, 512, অর্থাৎ 512 ঘন মিটার। বুঝে গেছে? তুমি আয়তন এইভাবে না লিখে তুমি এইরকম লিখবে। কেমন? সমান 8⁻³ ঘন মিটার সমান 512 ঘন মিটার। বোঝা গেছে? কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই। পাঁচের অঙ্কটা দেখো। তুমি যত অঙ্ক করবে, যত প্র্যাকটিস করবে, তত তোমার নলেজ বাড়বে। কেমন? তাহলে এখানে কি বলা আছে যে ওই গ্রামে একটা খাল কাটা হয়েছে, খালটা চওড়া কত? 2 মিটার। তাহলে চওড়া কত আছে? 2 মিটার। এবং গভীর কত আছে? গভীর বলেছে 8 ডেসিমিটার। তুমি বুঝতে পারছো এটা আয়ত ঘনকার হচ্ছে, আয়ত ঘনকার একটা খাল কাটা হয়েছে। তাহলে তুমি যখন খালটা কাটবে তখন মাটিতে দাগ দেবে, কি দেবে? দৈর্ঘ্য এবং প্রস্থ, তাই না? তাহলে দেখো এখানে লম্বা বলেছে, লম্বাটাকে আমরা সাধারণত দৈর্ঘ্য বলি, আর চওড়াটাকে আমরা কি বলি? প্রস্থ। আর গভীর, নিচে গর্ত করা আছে, উঁচুতে উপরে করলে উচ্চতা বলছি, কিন্তু যখন নিচে করছি তখন গভীরতা বলছি। তো সেটা উচ্চতার গভীরতাটা একই। এটা হচ্ছে তোমার উচ্চতা, গভীরটা হচ্ছে 8 ডেসিমিটার। তার মানে যে গর্তটা আমি কাটলাম, গর্তটা কেটে মাটিটা উঠালাম, সেই মাটিটা কত? 240 ঘনমিটার। তো 240 ঘনমিটার মাটিটা কোথায় ছিল? ওই যে খালে কাটার আগেই ছিল, খালটার মধ্যে, যে খালটা আমি কাটবো তার মধ্যেই ছিল। তার মানে খালটার আয়তন কত হবে? খালটার আয়তন হবে 240 ঘনমিটার। আমি উল্টো ভাবে প্রথমে খালটা বের করে নিই। তাহলে ধরি আমাকে খালটি লম্বা বলেছে, আমার লম্বা সমান এক্স মিটার, মিটার বলেছে যে মিটার ধরলাম। তাহলে আমাকে নিয়মটা হচ্ছে প্রত্যেকটাকে আমাকে একই ইউনিটে কনভার্ট করে নিতে হবে। কেমন?
এখানে মিটার, ডেসিমিটার, মিটার এভাবে চলবে না, সবগুলোকে মিটার করে নেবো। কেন? এখানে 240 ঘন মিটার আছে, সেই জন্য মিটার করবো। তাহলে 8 ডেসিমিটার সমান কত? 8/10 মিটার সমান 0.8 মিটার করে দিলাম। তাহলে অতএব এটা ধরে লিখেছি, কেমন? যেহেতু এক্স আছে ধরে নিলাম। তাহলে অতএব খালটির আয়তন কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে কত হবে? 2 ইন্টু 8/10 ইন্টু এক্স ঘন মিটার। মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, 3টে মিটার, 2টো মিটারে বর্গ মিটার হয়, কিন্তু এখানে 3টে গুণ আছে, সেই জন্য ঘন। ঘন মানে বুঝলে, টু দি পাওয়ার 3, মিটার টু দি পাওয়ার 3, অর্থাৎ মিটার টু দি পাওয়ার 3 সমান হচ্ছে ঘন মিটার। ঘন মিটার। তাই এটা সমান কত হচ্ছে? কাটাকাটি করে দাও, এটা হচ্ছে 5, তার মানে 8x/5 ঘন মিটার। তাহলে যে গর্তটা কাটলাম আমি, তার আয়তন এইটা, সেই আয়তনের মাটিটাই আমি নিলাম, ওই মাটিটাই এই মাটিতে ছিল ওখানে, এই মাটিটাই ওই খালের যে আয়তন, সেই আয়তনের সমান। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে? 8x/5 সমান হচ্ছে 240, কেমন? তাহলে এক্স সমান কত হবে? 240 ইন্টু 5/8, এটা কাটলে 30, তাই না? সমান 150। তাহলে ওতে খালটি কত লম্বা ছিল? খালটি 150 মিটার লম্বা ছিল। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটা, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলা আছে। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে ব্যবহার করতাম? কর্ণ সমান, যদি আলাদা আলাদা হতো তাহলে কি করতাম আমরা? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। কিন্তু এটা আয়ত ঘন, এটা আয়ত ঘনকের, কিন্তু ঘনকের ক্ষেত্রে কি হতো? এটা কর্ণ সমান কত? রুট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু একই হয়, তাহলে এটাও a স্কোয়ার প্লাস a স্কোয়ার a স্কোয়ার সমান, তাহলে কত হচ্ছে? √3a স্কোয়ার সমান a√3, তাই না? এ মানে যদি একটা বাহু হয়, বোঝা গেছে এটা? তাহলে a√3, এটা আমরা জানি ঘনকের কর্ণ। ঠিক আছে, এটা আমি সাইডে রাখলাম। তাহলে এখানে আমি করছি এখানটাতে, কেমন? তাহলে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান a, সেন্টিমিটার আছে, সেন্টিমিটার নিলাম এটা আমি। তাহলে অতএব কর্ণ সমান কত হবে? ঘনকের কর্ণ, কিন্তু এটা ঘনকের কর্ণ হবে a√3। তাহলে আমার প্রশ্ন অনুযায়ী কি হবে? প্রশ্ন অনুযায়ী a√3 সমান 4√3, 4√3 দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমার এ সমান কত হবে? 4√3/√3, √3 কেটে গেল, সমান কত হবে? 4, তাই না? এখানে লিখছি আমি সমান 4, কেমন? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান 4 সেমি। তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত? একটা তলের ক্ষেত্রফল কত হবে? মোট একটা তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে a ইন্টু a স্কোয়ার। কটা তল আছে? 6টা, তাহলে 6 ইন্টু a স্কোয়ার। ক্ষেত্রফল সমান 6a স্কোয়ার বর্গ সেমি। ক্ষেত্রফল বলা আছে ওই জন্য বর্গ হবে, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল সময় এইটা, তাহলে এর মান পুট করে দিই, ইন্টু 4 স্কোয়ার বর্গ সেমি, 6 ইন্টু 16, 4×4 = 16 বর্গ সেন্টিমিটার সমান 6×96 বর্গ সেমি। তাহলে অ্যান্সার এইটা হবে। অতএব ঘনকটির ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 96 বর্গ সেন্টিমিটার। এটা হবে অ্যান্সার। এটা এখানে লেখার দরকার, এগুলো বোঝানোর জন্য করেছিলাম।
ওকে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার। তাহলে একটি ঘনকের ধারের সংখ্যা কত, অর্থাৎ কটা ধার আছে? 12টি। অতএব একটি ধারের দৈর্ঘ্য কত হবে? 60 সেন্টিমিটার বাই 12 কাটাকাটি করে সমান 5 সেন্টিমিটার, তাই না? সবগুলো মিলে 60, অর্থাৎ 12টা যোগ 60। যেহেতু ধারগুলো একই, ঘনক, এটা ঘনক বলা হয়েছে, কেমন, তাই ধারগুলো সব একই। ধার মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, ঠিক আছে, এগুলো সব সমান। তাহলে একটা ধার মানে হচ্ছে এটাই দৈর্ঘ্য, এটাই প্রস্থ এবং এটাই উচ্চতা, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো হচ্ছে 5 সেন্টিমিটার করে। অতএব ঘনকটির ঘনফল কত? আচ্ছা, ঘনফলটাকে কিন্তু আয়তন বলে, ঠিক আছে, এটা লিখে দিলাম আমি। ঘনফল সমান কত? এ কিউব সমান কত? 5⁻³ সেন্টিমিটার আছে, মানে ঘন সেন্টিমিটার। তাহলে 5 × 5 × 5 মানে কত? 125 ঘন সেন্টিমিটার, কেমন? তাহলে অতএব ঘনকটির ঘনফল সমান 125 ঘন সেমি। এটা হচ্ছে উত্তর, কেমন? চলো পরের অঙ্কে যাই। দেখো 8-এর অঙ্কটা, অঙ্কগুলো পড়েই সঙ্গে সঙ্গে তোমরা এটা ঘনক কি আয়ত ঘন এটা খেয়াল করবে। যদি ঘনক বলে খুব সহজ, কি বলেছে? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। পৃষ্ঠতল বলতে কি? এই পৃষ্ঠতল মানে হচ্ছে সমগ্র ক্ষেত্রফল, ক্ষেত্রফল অর্থাৎ 6টি ক্ষেত্রফল, 6টি তল, 6টি তলের ক্ষেত্রফল, বোঝা যাচ্ছে? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার, দেখো, তাহলে ঘনকটির 6টি 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি কত? 216 বর্গ সেমি। অতএব একটি তলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 216/6 সমান কত হবে? 36 বর্গ সেমি। এটা কাটাকাটি করলে 36 হয়, কেমন? এটা কাটাকাটি করলে 36 হয়। এটা হলো, তাহলে একটা তলের ক্ষেত্রফল মানে কি? এটা একটা তল, যেহেতু ঘনক, এর দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো সমান, তাই না? দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তাহলে অতএব অতএব একটি বাহু কত হবে? √36, কারণ এখানে a ইন্টু a সমান হচ্ছে 36, তাহলে অতএব a স্কোয়ার সমান কত হচ্ছে? 36। তাহলে a সমান হচ্ছে √36। তুমি একটি বাহু এইভাবে লিখতে পারো, কেমন? এখানে লিখে দাও ঘনকটি লিখলে আর সুবিধা হবে। একটি বাহু √36 সমান 6 সেমি। তাহলে ঘনকের যদি একটা বাহু 6 সেন্টিমিটার হয়, তাহলে ঘনকটির ঘনফল কত হবে? অতএব ঘনকটির কি লেখা আছে? আয়তন। আচ্ছা, আয়তন আর ঘনফল একই জিনিস, কেমন? আয়তন সমান কত হবে? 6⁻³ তখন এটা ঘন সেমি হবে। ঘন সেমি কেন? 6 সেমি ইন্টু 6 সেমি ইন্টু 6 সেমি, তাহলে 6 মিলে হচ্ছে 216, ঠিক আছে? আর সেমি 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 গুণ করলে হয় সেমি⁻³ এইটাকে বলা হচ্ছে ঘন সেমি। সেমি⁻³ সরি 3, এটা তাহলে সেমি⁻³ মানে হচ্ছে সেটা ঘন সেমি, কেমন? সেমি⁻³ সেমি⁻² হলে বর্গ সেন্টিমিটার হতো। ঘন সেমি সমান কত হবে? 216 ঘন সেমি। এটা হবে উত্তর, বুঝে গেছে? এটা মুছে দিও। 9 অঙ্কটা দেখো, একটা সমকোণী চৌপল আছে যার আয়তন 432। এটা দুটো ঘনকে টুকরো করা হলো, দুটো ঘনক, কেমন? এবং দুটো ঘনক সমান হবে।
আমাকে একটা ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। কেমন? তাহলে দেখো, সমকোণী চৌপলের আয়তন কত হচ্ছে? আমার আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি। এখন যদি সমকোণী চৌপলটিকে দুটি সমান ঘনকে বিভক্ত করা হয় তবে একটি ঘনকের আয়তন কত হবে? আয়তন হবে 432, না? 432/2 সমান 216 ঘন সেমি। ধরি নূতন ঘনকটির একটি ধার সমান a সেমি, এটা a সেমি। অতএব ঘনকটির আয়তন কত হবে? হবে কত? a⁻³ ঘন সেমি। বুঝে গেছে? আমাকে বলে দেওয়া আছে কি, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য। এই ধারগুলো কি ধার? মোট 12টা ধার আছে, তাই না? আমরা পড়েছি একটা ঘনক বা সমকোণী চৌকোলের। দেখবে তুমি 4টে দৈর্ঘ্য, 4টে প্রস্থ এবং 4টে উচ্চতা আছে। কেমন? যেহেতু ঘনক, সেহেতু প্রত্যেকটা ধার সমান হবে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলো সমান হবে। ধার মানে কি? ধার মানে দৈর্ঘ্য অথবা প্রস্থ অথবা উচ্চতা। ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একই, সেই জন্য আমি একটা ধার এ ধরলাম, সবগুলো তো সমান। তাহলে যদি একটা ধার এ হয়, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলো যদি এ করে হয়, তাহলে ঘনকটির আয়তন আমার ফর্মুলা জানি, সূত্রটা a³ এইটা। তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে আমার? প্রশ্নানুযায়ী a³ সমান কত? a³ সমান এই যে 216। তাহলে a সমান কত হবে? এরকম 216 করবো আমি, সমান কত হবে? এটা 6 × 6 × 6, ঠিক আছে? তার মানে একে 3টা থেকে একটা বেরোবে, অর্থাৎ 6। আমার 25 রুট করলে কি হয়? এটা মানে তলায় ভিতরে 2 আছে, সেই জন্য আমরা যখন এরকম করি 5 × 5, তার দুটো থেকে একটা বেরোয়, যেহেতু এর 2 আছে। তেমনি এখানে যদি 3 থাকে, তাহলে 3টা থেকে একটা বেরোবে। ধরো এটা 125 আছে, তার মানে এটা 3টা থেকে একটা বেরোবে। কেমন? তাহলে এখানে 3টা থেকে একটা বেরোলো 6। তাহলে অতএব কি বের করতে বলেছে? ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। কেমন? এই অঙ্কটা দেখো কি বলা আছে, ঘনকের প্রতিটি বাহুকে 50% কমিয়ে দেওয়া হলো। ঘনক মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই। ধরো একটা দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা ঘনকের ক্ষেত্রে একই হয়, এটা ছিল 10 সেমি। তাহলে পরেরটা গেল 50 সেন্টিমিটার কমিয়ে দেওয়া হলো, সরি 50%। তাহলে পরেরটা কত হবে? এটা হবে 5, এটা 5 সেন্টিমিটার হবে। তাহলে 5 সেন্টিমিটার হলে এর ঘনফল কত হবে? 5² মানে 5³ মানে হচ্ছে 125। আর এটা ছিল কত? 10³ ছিল, মানে 1000 ছিল। তাহলে কি দাঁড়ালো তোমার? 1000/125 সমান 8/1, মানে 8:1। বুঝতে পারছো? যদি এটাকে যদি একটা বাহুকে যদি হাফ করে দেওয়া হয়, অর্ধেক করে দেওয়া হয়, তার মানে এটা ক ভাগ হয়ে যাচ্ছে? 8 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। পুরোনো ঘনকটা কত ছিল? মূল ঘনক মানে আগের ঘনকটা যখন 10 ছিল, বুঝে যাচ্ছে? তাহলে এটাকে আমরা জাস্ট 10 ধরে তো লিখতে পারবো না, এটা বোঝানোর জন্য সুবিধা হলো। আমার যখন 10 ছিল একটা বাহু, তখন তার ঘনফল কত হবে? 10³, কারণ ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কি? এবার 1000। এটা যদি হাফ করে দেওয়া হয়, 50% কমানো, হাফ কমানো, 10টাকে 5 করে দিলাম,
এটা কত হলো 5 কিউব মানে 125। তাহলে এখন আমি রেশিও বার করতে বলেছে মূলটার সঙ্গে পরেরটার। তাহলে মূলটা আমি আগে দেবো 1000/125, কাটাকাটি করলে 8:1 হয়। বুঝা যাচ্ছে? তাহলে এটাকে যদি আমি বাহুটাকে হাফ করে দিই, বাহুটাকে যদি আমি হাফ করে দিই, ধরো বাহুর ক্ষেত্রে যদি এটা 2:1 হয়, তাহলে কি হচ্ছে, এটা 8:1 হয়ে যাচ্ছে, 8:1 হয়ে যাচ্ছে। তো চলো এটা করবো কিভাবে, একদম পরিষ্কার এটাকে এভাবে করো। ধরি মূল ঘনকটির, ঘনকটির এটা মূল, একটি বাহু সমান 2x। তাহলে অতএব ঘনফল সমান কত, ঘনফল সমান 2x⁻³ সমান 2 দুগুণে 4 দুগুণে 8, আর x মানে x³। এটা হচ্ছে ঘন একক, কেমন, ঘন একক। আবার যদি বাহুটিকে, বাহুটির দৈর্ঘ্য 50% কমানো হয়, কমানো হয়, অর্থাৎ কত হবে, 2x/2 সমান x হয়, তাহলে ঘনফল কত হবে, ঘনফল সমান কত হবে, x⁻³ সমান, আচ্ছা x⁻³ ঘন একক। অতএব মূল ঘনক, ঘনকের ঘনফল ইজ টু পরিবর্তিত, তাই তো, পরিবর্তিত ঘনকের ঘনফল সমান কত হবে, মূলটা ছিল কত, 8x³ ইজ টু x³ সমান 8x³ এইভাবে লেখো, এক্স কেটে কত হয়, এখানে 8 হয়, এখানে 1 হয়, সমান 8/1, তার মানে 8:1। তাহলে অ্যান্সার কত হবে, 8:1। এটাও অ্যান্সার। বুঝে গেছে? আজকে এই পর্যন্তই। তোমাদের চেষ্টা করেছি কিছুটা কনসেপ্ট ক্লিয়ার করানোর, এবং তারপর কিছু অঙ্ক আমি করিয়েছি। যত প্র্যাকটিস করবে তত তোমাদের জ্ঞান বাড়বে এবং অঙ্ক সম্বন্ধে আর ভালো জানতে পারবে, কেমন? তো আমি চাইবো তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করো। আমি পরের দিন যখন আরো অঙ্ক করাবো তোমাদেরকে, তার আগে পুরোনো যে কনসেপ্টগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম সেগুলো সম্বন্ধে আবার একটু টাচ করব, কেমন? তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবে এবং নোট করবে, কারণ না লিখলে, লেখাপড়া না লিখলে মানে আমার মনে হয় পড়াশোনাটা পুরো কমপ্লিট হয় না। তাই যা কিছু পড়বে একটু লিখবে, কেমন? চলো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্র দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা।